হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা। কিন্তু আজকে আমরা কোনো টপিক বা কোনো চ্যাপ্টার আমরা আজকে পড়তে আসিনি। আজকে আমরা কেমিস্ট্রির কিরকম কি স্ট্র্যাটেজি ভিডিও বা কিরকম কি আমাদের রোড ম্যাপ হতে পারে তোমাদের পরীক্ষা অবধি, সেটা আজকে আমরা ডিসকাস করব, সেটা আজকে আমরা দেখব। তো বেশি কথা না বলে মেন টপিকে ঢোকা যাক। আজকে যেটা পরবর্তী ঠিক করেছি রোড ম্যাপটা। তো আগের বছর তোমাদের যেরকম একটা পার্টিকুলার ডেট ছিল যে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে, কিন্তু এবছর কোনো পার্টিকুলার ডেট সেরকম দেয়নি বোর্ড। তো ওর জন্য একটা মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে, বা তোমাদের যেটা এখন সেটা তোমাদের রেসপেক্টিভ স্কুলের কাছে, মানে তোমরা যে যা স্কুলে পড়ো সেই স্কুলের হাতেই থাকবে যে তারা কবে পরীক্ষাগুলো নেবে বা তারা কবে পরীক্ষার ডেট দেবে। তো সেটা সম্পূর্ণ স্কুলের কাছে বা স্কুলের হাতে। তো তাও যদি একটা রাফলি যদি ধরি, তো আমি মোটামুটি সেপ্টেম্বরের 10-এর পরই আমি এক্সপেক্ট করছি যে তোমাদের পরীক্ষার ডেট হতে পারে সেপ্টেম্বরের 10-এর পরে, কারণ যেহেতু আগের বারও 10-এর পরেই হয়েছিল তোমাদের, তাই এবারও আমি 10-এর পরেই আমি এক্সপেক্ট করছি। তো সেদিক থেকে তুমি দেখতে গেলে আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি, আজকে এটা 25 জুলাই। তো আমি তোমাদেরকে জুলাই মাসে যে কটা দিন রয়েছে তার সঙ্গে বাকি পুরো অগস্ট মাসটা, তার সঙ্গে সেপ্টেম্বরের প্রথম কিছু দিন, এই সব দিনগুলো মিলিয়ে একটা রোড ম্যাপ, একটা কিরকম কি ওয়েতে পড়লে তোমরা ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারবে সেটা তোমাদেরকে আমি বলবো। তো এই ম্যাক্সিমাম মার্কস যেটা স্কোর করা, সেটা কিন্তু সত্যি বলতে ফর দি পার্ট অফ কেমিস্ট্রির জন্য সেটা কিন্তু একদমই কঠিন নয়। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি সব থেকে কম সময় ইনভেস্ট করলেও তুমি সব থেকে ম্যাক্সিমাম রিটার্ন পাবে। আনলাইক ফিজিক্স বা ম্যাথস বলতে গেলে, তোমার বায়োলজিও তোমার খুব একটা বেশি যে সময় লাগবে তা নয়, যে যত ভালো মুখস্থ করতে পারবে সে বায়োলজি তত ভালো করতে পারবে। কিন্তু কেমিস্ট্রি হচ্ছে যে তুমি মানে তিনটে যে মেন সায়েন্সের সাবজেক্ট, যেগুলো সেরকম ভাবে সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, বায়োলজিও বটে, বাট আমি বায়োলজিকে আপাতত এখানে ছাড়ছি, কারণ যেহেতু বায়োলজি ম্যাক্সিমামটাই মুখস্থ করার, ওর জন্য বায়োলজিকে আমি ছাড়ছি। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মধ্যে সব থেকে সোজা কেমিস্ট্রি। এটা তুমি মানো কি না মানো, অ্যাকচুয়ালি এটা সব থেকে সোজাই সাবজেক্টই। তো অনেকে তোমাদের কেমিস্ট্রির সমস্যা হতেই পারে বা অনেকের নাও হতে পারে। তো সেই রকমই আমি সবারই জন্যই আমি একটা মেন একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি আজকে নিয়ে এসেছি। তো এইবার দেখা যাক যে কেমন কি দিন আমাদের হাতে আছে। এই যেরকম একটা পার্টিকুলার ওয়েতে একটা ঠিকঠাক ভাবে পড়াশোনা করলে যেন আমি ম্যাক্সিমাম মার্কস যেন আমি পাই, যেন আমি মানে কতটা পরীক্ষা, যেন মনে হয় 40-এর পরীক্ষা নাকি, হ্যাঁ 40-এর মনে হয়, 40 না সরি 35, 70 আর মনে হয় 30 মার্কস প্র্যাকটিক্যাল, হ্যাঁ তাই হবে। 35-এ পরীক্ষা, তো 35-এ যেন তোমাদের আসে, আমি সেরকমই একটা চেষ্টা করছি তোমাদেরকে একটা সেরকম একটা রোড ম্যাপ দিয়ে। তো মোটামুটি কেমন কি দিন বাকি আছে সেটা দেখা যাক। আমি আপাতত জুলাই মাসটাকে আমি জুলাই মাসটাকে বাদে রাখছি, আমি একবারে অগস্ট মাস থেকে আমি দেখছি। অগস্টে তোমাদের পুরো 1 থেকে 31 দিন অব্দি রয়েছে। তো এখানে তুমি 31 দিন তুমি পাচ্ছ। সেপ্টেম্বরে আমি ধরছি, সেপ্টেম্বরে 1 থেকে 10ই আমি ধরলাম, 1 থেকে 10 দিন। তাহলে এইবার তুমি এখানে 31, এখানে 10, 41, তার সঙ্গে আমি আরো কিছু অ্যাড অন যেটা জুলাই মাসে রয়েছে। এটা আমি 25 তারিখে আমি রেকর্ড করছি, তোমাদের কাছে যেতে যেতে হয়তো 27 তারিখ হয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী আমি ধরছি 4 দিন, 4 দিন আমি 3 দিন ধরলাম। তো তাহলে 3, 10, 11, 41, আমার 41 না 44, 44 নর্মালি আমার হচ্ছে 44 ডেজ। আমি 44 ধরলাম না, আমি 40+ ধরলাম, 40+, কারণ তোমরা জবে ভিডিওটা দেখছো সেটা হয়তো আরো কিছুদিন পরে দেখলে ভিডিওটা, তার জন্য আমি 40+ আমি ধরলাম। এই 40 দিন কিন্তু সত্যি বলতে ইটস এনাফ টু স্কোর আ গুড মার্কস in chemistry। এই 40 দিন কিন্তু যথেষ্ট একটা ভালো মার্কস স্কোর করার জন্য। তো এবার দেখা যাক যে কিভাবে কি রকম ভাবে পড়লে ম্যাক্সিমাম মার্কস আমি স্কোর করতে পারবো।
তার আগে তোমাদেরকে আমি মানে চ্যাপ্টার গুলো আমি পরপর বলবো যে কোন কোন চ্যাপ্টার গুলো তোমরা বেশি গুরুত্ব দেবে বা কোনগুলোকে তার মধ্যে একটু কম গুরুত্ব দিলেও হবে বা কোন কোন পার্ট গুলো থেকে, তো সেগুলো আমি একটু পরে আসছি। তার আগে আমি বরং তোমাদেরকে যে এই যে 40 দিন রয়েছে, এই 40 দিনকে তোমরা পুরো যে সায়েন্স তোমরা পড়ছো, পুরো সায়েন্সটাকে তোমরা কিভাবে ইউটিলাইজ করো, পুরো সায়েন্স গ্রুপটাকে তোমরা কিভাবে ঠিকঠাক ভাবে ম্যানেজ করে পড়বে, সেটাও একটা রাফলি বলে দিচ্ছি আগে। আমি নিজে তোমাদেরকে আজকে কেমিস্ট্রি বলছি, কিন্তু তাও আমি কেমিস্ট্রির জন্য আমি লিখবো সব থেকে কম সময় দেবে। তোমরা কেমিস্ট্রিকে সব থেকে কম সময় দেবে। এবার এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টসের জন্য লিখলাম যাদের কেমিস্ট্রি স্ট্রং, যারা কেমিস্ট্রি পড়তে যারা ভালোবাসো, তারা অলরেডি তাদের কেমিস্ট্রি হয়তো এখন অনেকটাই এগিয়ে গেছে, মানে যারা ভালোবাসো, যারা ভালোভাবে বুঝছে তোমরা কেমিস্ট্রি পড়তে পারছো, তাদের জন্য এই স্টেটমেন্টটা বা প্রথম লাইনটা তাদের জন্য পুরোপুরি অ্যাপ্লিকেবল। এবার যারা এরকম হয়তো অনেকে আছো যারা হয়তো এখনো সে অর্থে পড়াশোনা শুরু করেনি, হয়তো লাস্ট 1 মাসে পড়বে ভাবছো, তো এটা সত্যি কথা বলতে গেলে যে এই যেটা বাকিরা যারা শুরু থেকে পড়ে আসছে তারা এই পুরো সময়টা পড়ে তারা যদি 35 পায়, তো এটা তোমাদের জন্য যারা এখনো শুরু করোনি তাদের জন্য একটু ইললজিক্যালি যে লাস্টে 1 মাস পরেই তোমরা এত ভালো মার্কস পেয়ে যাবে। তো এটা হয়তো বলতে আমারও খারাপ লাগছে বা তোমাদের শুনতেও খারাপ লাগছে যে 1 মাসে যে খুব একটা হেরফের হবে তা নয়, কিন্তু অনেকটাই হবে। যেখানে তোমরা 1 মাসে 35 যেখানে তোমরা হয়তো 10-এর আশেপাশে থাকছিলে, সেটা তোমাদের অনায়াসে 30-এর ওপর বা 30-এর থেকে হয়তো একটু মানে ওই 28, 29, 30, 31 এরকম তোমরা মার্কস ইজিলি পেয়ে যাবে এই 1 মাস পরে। কিন্তু এবার যারা সারা মানে শুরু থেকে সারা বছরটা যারা পড়েছে তারা অফকোর্স একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে তোমাদের থেকে যারা এখনো শুরু করোনি। কিন্তু তাও আমি বলবো যে কেমিস্ট্রিকে বাকি ফিজিক্স কেমিস্ট্রিকে তার থেকেও একটু কম সময় দেবে। এটা মোটামুটি আমি বলবো যে পার ডে আমি কথা বলছি, পার ডে 2 to 3 আওয়ার্স, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে কেমিস্ট্রিকে দিও। ফিজিক্স দেখা যাক এবার। ফিজিক্সকে তোমরা 3 থেকে 4 মিনিমাম দিও। 3 থেকে 4 যেন মিনিমাম ফিজিক্স পায়। অনেক কিছু আছে ফিজিক্সে তোমাদেরকে আমি পড়াচ্ছিও বা অন্যরাও তো অন্য ফ্যাকাল্টিরাও তোমাদেরকে পড়াচ্ছে, বা এই ওর জন্য ফিজিক্সকে বা এমনিতেও এমন একটা সাবজেক্ট ফিজিক্স যে এখানে তোমাদেরকে সময় দিতে হবে। সময় না দিয়ে তোমরা কোনো কিছু যে এখান থেকে খুব একটা কিছু হবে তা নয়, সময় লাগবে। নো ডাউট ফিজিক্সে সময় লাগবে। এবং ম্যাথস এটা আর কিছু বলার অপেক্ষা রাখে না, এখানে রীতিমতো ভালো সময় তোমাকে দিতেই হবে। 4 থেকে 5 ঘন্টা মিনিমাম, এটা মিনিমাম লাগবেই, মিনিমাম যেন হয় 4 থেকে 5 ঘন্টা। তোমরা স্কুলে পড়ছো বা তোমরা এই কি বলে ইউটিউবে তোমরা আমাদের ক্লাস দেখছো বা তোমরা নিজেরা সেলফ স্টাডি করছো, সব মিলিয়ে যেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যেন হয়ই হয় ম্যাথস। খুবই জরুরি, খুবই জরুরি 4 থেকে 5 ঘন্টা যেন হয় মিনিমাম ম্যাথস। এইবার তাহলে ফুল মিলে যদি দেখা যায়, এখান থেকে আমি 2 ধরলাম, এখান থেকে 4 ধরলাম, 2, 4, 6 আমি এখান থেকে 4ই নিলাম, 4, 10। তো এই যে 10 ঘন্টা তোমাদের হলো এখান থেকে, এখন কিন্তু প্রতিদিন 10 ঘন্টা পড়তেই হবে, কিছু করার নেই, 10 ঘন্টা পড়তেই হবে। পরীক্ষার এখন যখন 1 মাস বাকি, তখন প্রতিদিন মিনিমাম যেন 10 ঘন্টা যেন হয়ই হয়। এই 10 ঘন্টাটা কেউ যদি টেনে টুনে 10 থেকে 12 ঘন্টা যদি কেউ করতে পারো, খুব ভালো। 10 থেকে 12 ঘন্টা যদি হয়ে যায়, তোমাদের যেটা উইক সাবজেক্ট সেখানে সময় দেবে। এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো এমন আছো যাদের বায়োলজি আছে বা যাদের বায়োলজি নেই, সে জায়গায় ম্যাথস আছে কিংবা ম্যাথস নেই, তো তাদের জন্য একটু বলে দিই, তারা চেষ্টা করো এই যে সময়টা, যেটা 10 ঘন্টা যে সময়টা এলো, 10 ঘন্টাটাকে 10 থেকে 12 ঘন্টা যেন করা যায়। এই যে বাকি যে অ্যাডিশনাল 2 আওয়ার্স যেটা তুমি পেলে, বাকি যে অ্যাডিশনাল 2 ঘন্টা যেটা তুমি পেলে, এই 2 ঘন্টাটা তোমরা দুটো সাবজেক্টকে তোমরা দিতে পারো। একটা হচ্ছে তোমাদের
বাংলা যেটা থাকবে, বাংলা বা ইংলিশ, বাংলায় থাকার চান্স বেশি তোমাদের, বেঙ্গলি অথবা আমি ইংলিশও লিখলাম। আর এদিকে লিখতে গেলে বায়োলজি। বায়োলজিকে দিনে যদি তুমি 1 ঘন্টা খুব ভালো করে যদি তুমি দাও, খুব ভালো করে চোখ না বুঝে যদি 1 ঘন্টা ধরে তুমি যে বায়োলজি মুখস্থ করো, আমি বলছি, আমি নিজেও বায়োলজি আমারও ছিল, তো আমি নিজে তোমাদেরকে আমি বলতে পারি যে এটা যথেষ্ট, অন্তত বোর্ডসের জন্য দিনে 1 ঘন্টা বায়োলজির জন্য যথেষ্ট, খুবই যথেষ্ট। আর বাকি 1 ঘন্টা এদের জন্য। তো এইটা মোটামুটি একটা রাফলি প্ল্যান। এইবার এটা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে এটা যে তোমাদেরকে আমি সময় দিলাম 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এইটা হচ্ছে ধরো তোমাদের কেমিস্ট্রি স্ট্রং, তো তখন তোমরা কি করবে, এই যে 2 ঘন্টাটা তোমরা চেষ্টা করবে যে এই 2 ঘন্টাটা যেন 1.5 ঘন্টা যেন হয়ে যায়, মানে পুরো 2 ঘন্টা। এবার দেখো যে 2 ঘন্টা যে পড়তে বলেছি, 2 ঘন্টা যে টেনে পড়তেই হবে তা নয়। তোমরা একটা পার্টিকুলার টপিক ধরলে, ধরো তুমি আজকে ঠিক করলে যে তোমরা বোর মডেল যেটা রয়েছে, পুরো বোর মডেল কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচারে, সেটা তোমরা বোর মডেল পড়বে, তার সঙ্গে ডি ব্রগলি পড়বে। তোমরা মাথায় এটা আগে সেট করে নিয়েছো যে আজকে আমি বোর মডেল তার সঙ্গে ডি ব্রগলিটা পড়বো। এবার তুমি ভালোভাবে ক্লাস দেখেছো, তুমি ভালোভাবে বুঝছো, তুমি ভালোভাবে মানে বুঝেছো, ভালোভাবে তুমি ভালোভাবে কোয়েশ্চেন সলভ করছো। এইবার সেই ক্ষেত্রে যেটা 2 ঘন্টা তোমার সময় লাগার কথা ছিল এই দুটো টপিক মিলে, বোর মডেল এবং ডি ব্রগলি, সেখানে তোমরা এই 2 ঘন্টাটা তোমরা যদি ভালোভাবে, তোমরা যদি এফেক্টিভলি তুমি যদি টাইমটা ম্যানেজ করতে পারো, তখন 2 ঘন্টা তোমাদের 1.5 ঘন্টায় নেমে আসবে। তো যখন 1.5 ঘন্টায় নেমে এলো, ওই যে আধা ঘন্টাটা, ওই আধা ঘন্টা তুমি তোমার যেটা উইক সাবজেক্ট, তুমি ফিজিক্সে লাগাতে পারো কিংবা তুমি ম্যাথসে লাগাতে পারো, তোমার যেটা উইক তুমি সেখানে লাগাতে পারো। সবসময় চেষ্টা করবে যে যেটা স্ট্রং সেটা থেকে কিছু সময় কেটে ছেটে যেটা উইক সেখানে সময়টা বেশি দেওয়া, কারণ উইকটাকে তো স্ট্রং করা সব থেকে মেন প্রায়োরিটি তোমাদের এখন থেকেই হওয়া উচিত। তোমাদের যদি ম্যাথস উইক হয়, কেমিস্ট্রি যদি তোমাদের স্ট্রং হয়, ফিজিক্সও যদি তোমাদের ভালো হয়, মানে ঠিকঠাক ভাবে যেন করার মতো যেন ফিজিক্স যেন হয়, সেক্ষেত্রে তুমি ফিজিক্স থেকে তুমি আধ ঘন্টা 1 ঘন্টা তুমি কেটে সেটাকে তুমি ম্যাথসে দিতে পারবে। তো এটা, বা তোমাদের যদি কারোর যদি আবার বায়োলজি বা বাংলাতে যদি সমস্যা থাকে, তো সেখানেও কিছু অ্যাড করতে পারো। তো এইভাবে এই অ্যাডজাস্টমেন্টটা, এটা তো সবসময় আমার বলা সম্ভব নয়, কারণ এটা সবারই জন্য ভ্যারি করবে। তো তোমাদের নিজেদের সুবিধার্থে তোমরা এটাকে নিজেদের মতো করে ভেঙে নিও, যে আমার এটা স্ট্রং, তো আমি এখানে তার মধ্যে আমি চেষ্টা করবো যেন তাড়াতাড়ি হয়ে যায়, যেটা উইক সেখানে আমি বেশি সময় দেবো। আর প্রতিদিন 10 ঘন্টা যেন মিনিমাম যেন হয়ই হয়, তার সঙ্গে 10 থেকে 12 ঘন্টা যদি হয় তো খুবই ভালো। তো এটা গেল এই সেকেন্ড পেজ। এবার পরে দেখা যাক যেটা হচ্ছে, যেখানে এবার আমি আজকে যেটা কেমিস্ট্রির জন্য সেটা আমি বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যেগুলো আমি বেশি জোর দিয়ে পড়বো এখন এই 1 মাস। তার আগে একটা কথা বলে দিই যে তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথস বলো, যাই বলো, এই 3টে সাবজেক্টের জন্য আমি মেনলি বলবো, এই 3টে সাবজেক্ট তুমি এই জুলাই মাসে যে সময়টুকু আছে, এই জুলাই মাসটুকু পড়বে। অগাস্ট মাস পুরো 31 দিন রয়েছে, এই অগাস্ট মাসেও তুমি পড়বে। মানে যা যা নতুন টপিক তোমরা এখানে দেখছো বা তোমরা স্কুলে পড়ছো, এই সব নতুন টপিকগুলো তোমরা জুলাই অগাস্ট মাসে পড়বে। কিন্তু যখনই সেপ্টেম্বর মাস চলে আসবে, কোনো নতুন টপিক আর তোমরা দেখবে না। তোমাদের তখন মেন প্রায়োরিটি হবে রিভাইজ করা বা রিভিশন করা। তখন থরলি শুধু রিভাইজ করতে হবে, একবার হলেও একাধিকবার করতে হবে, যাতে যেগুলো পড়েছো সেগুলো যেন ভালো করে পারো। এবার মানে ব্যাপারটা সত্যি বলতে যে তুমি যে টপিকটা তুমি পুরো এই থরলি গোটাই সেমিস্টার ধরে তুমি যে কোনো একটা পার্টিকুলার টপিক তুমি পড়োনি, লাস্টে 2-3 দিনে তুমি সেই টপিক পড়ে তুমি কিছুই করতে পারবে না। ওর থেকে যেইগুলো পড়েছো, যেগুলো তুমি জেনেছো, যেইগুলো আমি এইভাবে করবো, এই কোশ্চেনগুলো আমি এইভাবে অ্যাপ্রোচ করবো, সেই টাইপের মানে সেই জিনিসগুলোর জন্য তোমরা আরো বেশি সময় ইনভেস্ট করো, মানে সেইগুলো যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটাই মেন কথা। ওর জন্যই যে রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাস আমরা শুধু রিভাইজ করব। হ্যাঁ, এবার যদি তোমাদের এরকম মনে হয় যে আমার একাধিকবার রিভিশন করা হয়ে গেছে, তখন যদি দেখছো যে তোমার হাতে সময় রয়েছে, তখন হ্যাঁ, তখন তুমি চেষ্টা করো যে আরো নতুন টপিক দেখে নেওয়ার জন্য, কারণ যেটুকু মার্কস তুমি ওখান থেকে পাবে সেটুকু তো তোমার অ্যাড আপই হবে, তো পুরোপুরি তো আর ওয়েস্ট যাবে না। তো তোমার যদি মনে হয় যে আমি
আমার 100% দিয়ে আমি রিভিশনটা করে দিচ্ছি, আমি আমার জানা টপিকগুলো আমি 100% আমি দিতে পারবো পরীক্ষার হলে, তখনই সেপ্টেম্বর মাসে আমি নতুন টপিক আমি দেখবো, অরেলস নয়। এটা একটা ইম্পর্টেন্ট কথা গেল। এইবার দেখি যে কোন চ্যাপ্টারকে কেমন কি গুরুত্ব আমরা দেব। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো আমার হবে, প্রথমেই সব থেকে আগে যার নাম আসবে, যার নাম আসা সবসময় উচিত, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার এ তোমাকে মোটামুটি 5 থেকে 6 মার্কস দেবে। 5 থেকে 6 মার্কস মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আসার চান্স থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। তোমার ফিজিক্স, তোমার কেমিস্ট্রির জন্য ক্লাস 11-12 এর যে 3টে চ্যাপ্টার পিলার, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক প্রপার্টিজ বা যেটা পিরিয়ডিক টেবিল সেটা, এবং কেমিক্যাল বন্ডিং, এই 3টে চ্যাপ্টার বা এই 3টে পিলার যদি তোমার স্ট্রং থাকে, তোমার কেমিস্ট্রিটা আর কোথাও ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই 3টে চ্যাপ্টার হচ্ছে পিলার, তোমার পুরো ফান্ডামেন্টাল দেখবে এই 3টে চ্যাপ্টার। তো অ্যাটমিক স্ট্রাকচার খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 5 থেকে 6 মার্কস, এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার সঙ্গে খুবই সোজা চ্যাপ্টার। তোমাদেরকে আমি পড়িয়েওছি, আশা করি তোমরা আমার প্রত্যেকটা লেকচার তোমরা দেখেছো। তো ওটাই বলবো যে সোজা চ্যাপ্টার, খুবই সোজা চ্যাপ্টার। কোয়েশ্চেনও যে খুব ঘুরিয়ে পেঁচিয়ে আসে তা নয়। এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক বলতে বোর মডেল একটা রীতিমতো ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোয়েশ্চেন আসেই। বোর মডেল, তারপরে ডি ব্রগলি একটা ইম্পর্টেন্ট টপিক, হাইজেনবার্গও একটা ভালো ইম্পর্টেন্ট টপিক, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, কোয়ান্টাম নাম্বার একটা রীতিমতো ইম্পর্টেন্ট টপিক, কোয়েশ্চেন দেওয়ার চান্স খুবই হাই থাকে। আর বলতে গেলে শুরুর থেকে যেগুলো পড়িয়েছিলাম যে ফান্ডামেন্টাল পার্টিকেলস, সেখান থেকে যে খুব একটা কোয়েশ্চেন আসবে তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো এছাড়া বলতে গেলে ওই জায়গা থেকে কোয়েশ্চেন দিতে পারে যে আইসো ইলেকট্রনিক স্পিসিস, ওই জায়গা থেকে তোমাদেরকে পিরিয়ডিক টেবিলেও পড়েছি যে আইসো ইলেকট্রনিক স্পিসিসের কিরকম কি আয়নিক রেডিয়াই ভ্যারি করবে। তো সেই আইসো ইলেকট্রনিক স্পিসিসেরও তোমার কিছু দিতে পারে, বা দিতে পারে হচ্ছে আইসো ডায়াফার বা ওগুলো যেগুলো পড়েছিলাম আইসোটোপ, সেগুলো থেকে কিছু দিতে পারে। তো এরকমই। তো সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো প্রথমে বললাম, বোর মডেল, ডি ব্রগলি, হাইজেনবার্গ, কোয়ান্টাম নাম্বার, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। এবার সেকেন্ড যেটা বললাম, পিরিয়ডিক প্রপার্টিজ, আমি পিরিয়ডিক টেবিল লিখলাম, পিরিয়ডিক টেবিল। আচ্ছা, তার সঙ্গে হ্যাঁ, তোমাদেরকে এখনো আমি এস ব্লক, পি ব্লক, এই দুটো এখনো আমি পড়াইনি। কিন্তু তোমরা যারা আমার পিরিয়ডিক টেবিলের লেকচার যারা দেখেছো, তারা এই একটা জিনিস তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি তোমাদেরকে এস ব্লকের জন্য, পি ব্লকের জন্য আমি ট্রেন্ডগুলো তোমাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি যে পিরিয়ডিক টেবিল পড়ানোর সঙ্গে যে আমার এস ব্লকে আমার আয়নাইজেশন এনথালপি, তারপর যেটা পড়েছিলাম ওই অ্যাটমিক রেডিয়াস আর আয়নাইজেশন এনথালপি, এইগুলোর আমি এস ব্লকের জন্য কি রকম কি ট্রেন্ড হবে বা পি ব্লকের জন্য কি রকম কি ট্রেন্ড হবে, এগুলো কিন্তু আমি ওখানে তোমাদেরকে আমি বলেছিলাম, যেটা আমার লেকচার যেটা গেছিল পিরিয়ডিক টেবিলের। তো এইখানে যেটা আমি বলবো যে শুধু পিরিয়ডিক টেবিল দেখতে গেলে খুব একটা বেশি মার্কস শুধু পিরিয়ডিক টেবিল যে আনবে তা নয়, কিন্তু যদি তুমি পিরিয়ডিক টেবিলকে তুমি যদি এস ব্লক এবং পি ব্লকের সঙ্গে যদি মার্চ করে দাও, তাহলে কিন্তু একটা ভালো সংখ্যক মার্কস কিন্তু আনবে। পিরিয়ডিক টেবিল তার সঙ্গে প্লাস এস ব্লক প্লাস পি ব্লক। আচ্ছা, এস আর পিটা স্মল হবে, এই তিনখানা ইউনিট মিলে তোমাকে 10 থেকে 12 মার্কস দেবে। এইবার এই ব্যাপারটা আমি বলি যে এস ব্লক, পি ব্লকে তোমরা এখন বলবে যে এখানে তো কেমিক্যাল রিয়াকশন গুলো রয়েছে, তারপর কম্পাউন্ড গুলোও রয়েছে। তো এইবার তোমাদেরকে সেখান থেকে একটা কথা বলি যে আমি শুধু এই পিরিয়ডিক টেবিলে কিন্তু আমি ট্রেন্ড এর কথা বলে আমি বলছি, ট্রেন্ড
বাঁ দিক থেকে ডান দিক গেলে কিরকম কি ট্রেন্ড হবে, ওপর থেকে নিচে গেলে কিরকম কি ট্রেন্ড হবে, আমি ওই ট্রেন্ড গুলোর কথা বলছি। এস ব্লক, পি ব্লক, তার সঙ্গে পিরিয়ডিক টেবিল, এই সবগুলো আমি ট্রেন্ডের কথাগুলোই আমি বলছি। এই সব কিছু মিলিয়ে তোমার 10 থেকে 12 মার্কস তোমরা কিন্তু পেতে পারো। ওর মধ্যে পিরিয়ডিক টেবিলে যেটা ইম্পর্টেন্ট যে পার্টগুলো তুমি পাবে সেটা বলতে গেলে তুমি লোথার মেয়ার কার্ভ থেকে কোনো কোশ্চেন পেতে পারো, বা যেটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল সেখান থেকে কিছু কোশ্চেন পেতে পারো, বা যেটা ইনঅর্গানিকের যেটা নোমেনক্লেচার সেখান থেকে কিছু কোশ্চেন পেতে পারো, বা ট্রেন্ডগুলো তো ইম্পর্টেন্ট রয়েছে, তার সঙ্গে হয়তো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিল সেখান থেকে কিছু কোশ্চেন পেতে পারো। এবং তার সঙ্গে এই এস ব্লক, পি ব্লক যেহেতু ট্রেন্ড হলো, এবং তার সঙ্গে এইখানে কেমিক্যাল বন্ডিং, আমি সিবি লিখছি, কেমিক্যাল বন্ডিং এরও একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে স্ট্রাকচার গুলো আমি পি ব্লক এলিমেন্ট বা এস ব্লক এলিমেন্টের জন্য আমি স্ট্রাকচার গুলো আমি কিভাবে আঁকবো। তো সেটাও তোমাদেরকে আমি এখনো পড়াইনি, যেহেতু কেমিক্যাল বন্ডিং যখন পড়াবো তখন তোমরা বুঝবে যে কেমিক্যাল বন্ডিং এর যেটা আমাদের মেন টপিক যেগুলো পড়ে, যে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, বা ভিএসিপিআর থিওরি, বা যেটা এমওটি, এইগুলো থেকে স্ট্রাকচার গুলো কিরকম কি হতে পারে সেইগুলো এখান থেকে তোমরা দেখবে, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর। তো এই সব পার্টটা মিলে 10 থেকে 12 মার্কস তোমরা পাবে। তার সঙ্গে 3 নম্বরে এবার পার্টিকুলার জিনিসের নাম আসবে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং কেমিক্যাল বন্ডিং তোমাকে ওই মোটামুটি 5 মার্কসের মতো নিজে দেবে। এখানে তোমাকে ডাইরেক্টলি ওরকম কোয়েশ্চেন পেতে পারে যেগুলো বললাম, যে স্ট্রাকচার আঁকতে দিতে পারে, বা তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন কি হবে, বা জিজ্ঞেস করতে পারে যে ওটা প্যারাম্যাগনেটিক কিংবা ডায়াম্যাগনেটিক কি হবে, বা এমও ডায়াগ্রাম যেটা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম সেগুলো আঁকতে দিতে পারে। তো এরকম অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমি যখন কেমিক্যাল বন্ডিং পড়াবো তখন তোমরা দেখবে। তো সেই সব জিনিসগুলো আমার কেমিক্যাল বন্ডিংয়ে অ্যারাউন্ড 5 মার্কসের মতো তোমাকে এনে দেবে। তো এই তিনটে মেন যে ফান্ডামেন্টাল আমার চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টার আমাকে যদি আমি দেখি, এখান থেকে আমি 10 ধরলাম, এখান থেকে 6 ধরলাম, 10 6 16, 16 আর 5 21। তো এই তিনজন তোমাকে মিলে 21 মার্কস আউট অফ 35 তোমাকে দিচ্ছে এই তিনটে চ্যাপ্টার মিলে। তো যেখানে তোমরা আগে হয়তো যারা এখনো শুরু করোনি, যারা ভালো করে, তারা যেখানে 10-এর আশেপাশে তারা হয়তো মার্কস পেতে, তো তারা যদি এই তিনটে চ্যাপ্টার যদি ভালো করে করো, তোমাদেরকে আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি সেটা দেখবে, তোমাদেরকে আমি কোয়েশ্চেনও করেছি অ্যাটমিক স্ট্রাকচার থেকে, এমসিকিউও করেছি অনেকগুলো, এমসিকিউ সিরিজে যেটা আছে সেগুলো তুমি এখান থেকে পাবে। অ্যাটমিক স্ট্রাকচারে ভালো ভালো কোয়েশ্চেন আমি সেখানে করেছি, তো তোমাদের সাজেস্ট করবো সেটা দেখবে। পিরিয়ডিক টেবিল এখন আমি পড়াচ্ছি, তার সঙ্গে আমি সেখানে এস ব্লক, পি ব্লকের আমি ট্রেন্ডগুলো বলছি। এই যে কেমিক্যাল বন্ডিং এর, যেটা কেমিক্যাল বন্ডিং এর আমি স্ট্রাকচার গুলো, এগুলো আমি কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময়তেই বলবো, কারণ সেখানে সুবিধা হবে বলতে। তো সেখান থেকে 10 থেকে 12 মার্কস তোমরা পাবে। কেমিক্যাল বন্ডিং 5 মার্কস মোটামুটি, এখান থেকে নর্মালি কেমিক্যাল বন্ডিং নিজে তোমাকে 5 মার্কস হলো তোমাকে দেবে। এখান থেকে মোটামুটি 21 থেকে 35 মার্কস, মানে 35 এর মধ্যে 21 মার্কস তোমরা পেতে পারবে এই তিনটে চ্যাপ্টার মিলে। তো আশা করি এই জিনিস তোমাদের বোঝা হয়েছে। চাইলে এটা নোট করে নিতে পারো, নয়তো স্ক্রিনশটও নিতে পারো, তোমাদের যা ইচ্ছা। এবার দেখা যাক এগুলো এগুলো দেখলাম আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার দেখবো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কোনো চ্যাপ্টারই কিন্তু যে কম গুরুত্বপূর্ণ তা নয়। তোমাদের কথা ভেবেই আমি এগুলোকে তার মধ্যে আমি ভেবেছি যে কোনটা তার মধ্যে একটু কম বা কোনটা তার মধ্যে বেশি। তো আগেটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে। দেখা যাক এগুলোর মধ্যে কি কি পড়বে। প্রথমেই যার নাম আসবে some basic concepts of chemistry, বা যেটা তোমাদের মূল কনসেপ্ট, সাম বেসিক কনসেপ্টস বা মূল কনসেপ্ট। এই চ্যাপ্টার তোমাদেরকে মোটামুটি 3 থেকে 4 মার্কসের মতো তোমাদেরকে দেবে। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বলতে গেলে ওই মূল কনসেপ্টের পার্টটাই। মূল কনসেপ্ট বা যেটা স্টয়চিওমেট্রি যেটা হয়, মানে যে কোনো স্টয়চিওমেট্রি রিলেটেড কোনো প্রবলেম, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস গেল সাম বেসিক কনসেপ্টসে।
তোমাদেরকে আমি মেনলি বলবো যে মোল কনসেপ্ট এই পার্টটাতেই বেশি জোর দিতে। তার সঙ্গে আরেকটা রয়েছে যেটা হচ্ছে যে মনে হচ্ছে না আমার দিস মোমেন্ট, হ্যাঁ কনসেন্ট্রেশন টার্মস। মোল কনসেপ্ট তার সঙ্গে কনসেন্ট্রেশন টার্মস, এই দুটো পার্ট থেকে কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি। তো তোমরা যারা কনসেন্ট্রেশন টার্মস রিলেটেড কোনো কোয়েশ্চেন চাও তারা আমার সলিউশনস, যেটা আমি একটা ভিডিও দিয়েছি ক্লাস 12 এর সলিউশনসে, সেখানে আমি প্রথম লেকচারে আমি কনসেন্ট্রেশন টার্মস গুলো আমি বলেছি তোমাদেরকে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই সাম বেসিক কনসেপ্টসও তোমাদের কনসেন্ট্রেশন টার্মস গুলো রয়েছে এবং ক্লাস 12 এর সলিউশনসেও রয়েছে। তো তোমাদের যেটা সুবিধা তোমরা সেখান থেকে করে নিতে পারবে। তো তোমাদেরকে এখন তোমাদের দেবজিৎ দাও করাবে সেগুলো। তো এটা আমার গেল আমার সাম বেসিক কনসেপ্টস। এবার দেখবো স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার এর মোটামুটি 3 থেকে 5 মার্কস তোমাদেরকে দেবে। এই স্টেটস অফ ম্যাটারের কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সলিড স্টেট এবং একটি গ্যাসিয়াস স্টেট, বা গ্যাসিয়াস স্টেটস এর একটা নাম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, যেটা তোমরা ক্লাস 11 তোমরা সেমিস্টার 2 তে গিয়ে ফিজিক্সে পড়বে। তো একটা আমার সলিড স্টেট, সলিড স্টেটস, আর একটা কেটিজি আমি লিখছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বা গ্যাসিয়াস স্টেটস, দুটো নামই বলা যায়। তো এই সলিড স্টেটস তোমরা যদি কেউ সিবিএসসি বোর্ডের থেকে থাকো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ড বা আইসি বোর্ড, তো তোমরা এই সলিড স্টেটস কে তোমরা ক্লাস 12 এ তোমরা পাবে, বা এনসিইআরটি বইতে ক্লাস 12 এ সলিড স্টেটস থাকে, বা তোমরা যেই মেন্স যদি বা যেই মেন্স দেবে বা নিট দেবে তাদের জন্য ক্লাস 12 এর বইতে সলিড স্টেটস থাকবে। কিন্তু এই কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটা 11 এর বইতেই তোমরা পাবে। কিন্তু তোমরা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য সলিড স্টেটস এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস এই দুটোই তোমাদের ক্লাস 11 এই রয়েছে। তো এর মধ্যে আমার নিজের মনে হয় যে যেহেতু কাইনেটিক থিওরি অফ গ্যাস এই চ্যাপ্টারটা তোমরা ফিজিক্সও যেহেতু পাচ্ছ, ওর জন্য আমার মনে হয় যে কেমিস্ট্রিতে অ্যাট দিস মোমেন্ট হয়তো কাইনেটিক থিওরি অফ গ্যাসে হয়তো খুব একটা ওয়েটেজ বেশি থাকবে না। সলিড স্টেটস অন দি আদার হ্যান্ড, সলিড স্টেটস একটা কিন্তু রীতিমতো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়। মানে এখন তো যেহেতু যেই মেন্স বা নিট থেকে যেহেতু সরিয়ে দিয়েছে চ্যাপ্টারটাকে, কিন্তু যতদিন আসতো এই সলিড স্টেটস ততদিন কিন্তু মানে প্রত্যেকটা বছরই একটা না একটা কোয়েশ্চেন আসতোই। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে তাদের জন্য এই চ্যাপ্টার থাকবে, বা কোনো বাইরের স্টেটের কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা, তখনও এই সলিড স্টেটস তোমরা পাবে। কিন্তু অল ইন্ডিয়া যেটা এনটিএ যেটা নেয় পরীক্ষা জেইএমএস নিট, সেখান থেকে এটা বাদ পড়েছে। কিন্তু তাও সলিড স্টেটস একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমার মনে হয় এই চ্যাপ্টার তোমাদেরকে মোটামুটি 3 মার্কসের মতো এই একাই দেবে। এখানে অনেক কিছুই জিনিসপত্র রয়েছে, এমনি চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টারও, এমন কিছু কঠিন চ্যাপ্টার নয়। তো একটু দেখে নেবে যে ক্রিস্টাল ল্যাটিসের জন্য আমার জেনারেলি মনে হয় যে ক্রিস্টাল ল্যাটিসেরই আসার চান্স সব থেকে বেশি। ক্রিস্টাল ল্যাটিসের জন্য কিরকম কি এফিসিয়েন্সি সেগুলো একটু দেখে নিতে হবে। আর যেটা হয় যেখান থেকে বোর্ডসের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে তোমার কোনো ডিফেক্ট থেকে, যে কিরকম কি ডিফেক্ট হয়েছে কোনো একটা ক্রিস্টালে বা কোনো নর্মাল কোনো বন্ডে বা কোনো সলিড স্ট্রাকচারে, তো সেই ডিফেক্টগুলো থেকে কোয়েশ্চেন দেয়। আর এই কেটিজি থেকে আমার মনে হয় 1 থেকে 2 মার্কস তোমাদের আসতে পারে। ওই দুটো মিলিয়ে মোটামুটি ওই 3 থেকে 5 মার্কসের মতো আমি এক্সপেক্ট করছি যে তোমাদের আসতে পারে। কেটিজি থেকে তোমরা ওই যা যা রয়েছে চার্লস ল, বয়েস ওগুলো, তারপরে আরো যা যা রয়েছে দেখা যাবে কি রয়েছে, আমার অ্যাট দিস মোমেন্ট মনে পড়ছে না মেনলি সেটা বলতে গেলে। যাই হোক পরে দেখা যাবে। তো এই কেটিজি থেকে যা যা আছে সেগুলো মোটামুটি অল ওভার দেখতে গেলে যে আসে না তা নয়। ওই আরএমএস স্পিড, আরএমএস ভেলোসিটি সেখান থেকে কোয়েশ্চেন অনেক সময় দেয়, আরএমএস স্পিড, মিন স্পিড যেটা, সেখান থেকে অনেক সময় কোয়েশ্চেন দেয়। তো মানে স্টিল একটা থাকে কেটিজি থেকে কোয়েশ্চেন আসবে তোমাদের, কিন্তু মোটামুটি ওই 1 থেকে 2 মার্কস, কারণ ফিজিক্সও যেহেতু রয়েছে। এবার 3 দেখা যাক, সেটা হচ্ছে S and P block chemical properties
chemical properties and chemical reaction. S&P ব্লকের কেমিক্যাল প্রপার্টি, মানে তোমাদেরকে আমি S&P ব্লকের আমি আগে যেটা তোমাদেরকে বললাম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে হেডিং এর আন্ডারে ছিল, সেখানে ছিল হচ্ছে S&P ব্লকের ট্রেন্ড গুলো এবং তার সঙ্গে যে স্ট্রাকচার গুলো যে কিরকম কি হতে পারে সেইগুলো। এবং আমি এখন যেটা লিখছি সেটা হচ্ছে S&P ব্লকের কেমিক্যাল প্রপার্টি, যে কিরকম কেমিক্যাল প্রপার্টি আসতে পারে। তো এই জায়গাটার ওয়েটেজ তাও কম, ম্যাক্সিমাম যেটা আসার চান্স থাকবে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বলতে গেলে কেমিক্যাল রিয়াকশনটাই তোমাদের মেন ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে এই যে S&P ব্লকের যেটা, এটা তোমাদেরকে যে আমি যে খুব একটা এই ব্যাপারটা বোঝাবো তা নয়, কারণ কেমিক্যাল রিয়াকশন এই থেকে এই রিয়াকশন হয়, এটা খুব একটা বোঝানোর কিছু নেই। অর্গানিক হলে তাও বোঝানোর থাকে যে এটা এই মেকানিজম হচ্ছে, তাই তার জন্য এটা এর প্রোডাক্ট হচ্ছে, বাট এইখানে যে খুব একটা বোঝার আছে তা কিন্তু নয়। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে অফ টাইমে যখন একটু সময় পাবে তখন তোমরা S&P ব্লকের কেমিক্যাল রিয়াকশন গুলো তোমরা নিজেরা তোমরা টেক্সট বই ফলো করো, সেখান থেকে তোমরা নিজেরা পড়তে থেকো। মানে জাস্ট তোমরা যদি একবার চোখও বুলি নাও তাহলেও তোমাদের মাথায় থেকে যাবে, সেটা রিটেন হয়ে যাবে তোমাদের মাথায়। তো খুব একটা চিন্তা করার কিছু নেই, এই কেমিক্যাল রিয়াকশন গুলো তোমরা বইয়ে যা যা রয়েছে সেগুলোই দেখবে, খুব একটা কঠিন নয়। বইয়ে তোমাদেরকে মোটামুটি 6 থেকে 7 হ্যাঁ 6 থেকে 7 মতো দিতে পারবে মার্কস। তো তাহলে দেখা যাক, যদি 3 ধরি 4 ধরি 7 হলো, আর এখান থেকে যদি একটা 7 ধরি তাহলে 14, তাহলে তোমাদের 14 মার্কস হয়ে যাচ্ছে 35-এ। ওইখানে ছিল 21 আর এখানে 14, তো তাহলে তোমাদের 35 মার্কস হয়ে যাচ্ছে। তো এইটা আমি তোমাদেরকে বলবো, তোমাদের এইটা রোড ম্যাপ হওয়া উচিত। এইরকম ভাবে তোমরা প্রায়োরিটি দিয়ে পড়ো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল সেখান থেকে মোটামুটি ওই 20+ মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো, আর এখান থেকে এই 15-র আশেপাশে মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো। এখানে বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ আমার মতে সাম বেসিক কনসেপ্টসেই যাবে, তোমার মোল কনসেপ্ট এবং তার সঙ্গে কনসেন্ট্রেশন টার্মস গুলো। তারপরে তোমরা কেমিক্যাল বন্ডিং আর কেমিক্যাল রিয়াকশনস এর পার্টগুলো তোমরা দেখতে পারবে, যেখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। কিন্তু যাই আসবে তোমাদের বইয়ের মধ্যে থেকেই আসবে, এমন নয় যে খুব একটা উদ্ভট কিছু দিয়ে দিল তোমরা পারবে না, সেরকম নয়। হ্যাঁ, এটা হচ্ছে যে মুখস্থ করার ব্যাপার, তোমাদেরকে মুখস্থ করতে হবে কেমিক্যাল রিয়াকশন গুলো, কিছু করার নেই যে এইটা দিয়ে এই রিয়াকশন হচ্ছে। তো অনেক সময় এটাও হয় যে কোন একটা পার্টিকুলার যে কম্পাউন্ড তোমার তৈরি হলো, সেই কম্পাউন্ডের নাম কি, একটা কমন নেম থাকে, একটা হচ্ছে যে তোমার যেটা কেমিক্যাল নেম, সেটা কেমিক্যাল নেমের কথা আমি বলছি না, যেটা কমন নেম, যেটাকে তুমি কোনো দোকানে গেলে, তুমি কোনো কমার্শিয়াল স্টোরে গেলে, তো তুমি সেখান থেকে কিনতে চাইছো যে কোনো একটা পার্টিকুলার জিনিস, তো সেখানে তোমার তো কেমিক্যাল নেমটা বললে তো হবে না, সেখানে তোমাকে কমার্শিয়াল নামটা বলতে হবে। তো সেই কমার্শিয়াল নামগুলো কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাকে হয়তো এরকম বলতে পারো, হয়তো একটা লম্বা চেইন রিয়াকশন দিয়ে দিল যে এর সঙ্গে এ রিয়াক্ট করছে, ধরো তোমাকে বলে দিল যে এ এর সঙ্গে বি রিয়াক্ট করছে, তার সঙ্গে একটা প্রোডাক্ট তৈরি হলো যার একটা তোমাকে একটা কমার্শিয়াল নেম দিয়ে দিল, ধরো একটা এক্স বলে একটা কমার্শিয়াল তোমাকে একটা নেম দিয়ে দিল। তো এর সঙ্গে বি রিয়াক্ট করছে, তোমাকে একটা কমার্শিয়াল নেম দিয়ে দিল, তোমাকে বলছে তাহলে রিয়াকশনটা তুমি লেখো। তাহলে তোমাকে কমার্শিয়াল নেমটা দেখে তোমাকে বুঝতে হবে যে ওই কম্পাউন্ডটার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে, তো কি কি এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্ট গুলো আমার নিশ্চয়ই রিয়াক্টেন্ট ছিল, যার সঙ্গে রিয়াক্টেন্ট গুলো মিশে আমার প্রোডাক্টটা তৈরি হলো। তো এইরকম রিয়াকশন গুলো অনেক সময় বা এরকম কোয়েশ্চেন গুলো অনেক সময় তোমাদেরকে দেয়। তো ঘাবড়ানোর কিছু নেই, যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে তোমরা ফলো করো, বা তোমাদেরকে আমরা যেভাবে তোমাদেরকে ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করো। তোমাদেরকে যেটা বললাম যে সেপ্টেম্বর মাস যখন থেকে পড়বে তখন থেকে রিভিশনটা তোমাদের মেন প্রায়োরিটি হওয়া উচিত। তো এই ব্যাপারগুলো ফলো করো, আশা করি কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয় তো আমরা আছি, কোনো ডাউট হলেই তোমরা কোয়েশ্চেন রেজ করো। তাছাড়া যা হচ্ছে তা ফলো করো, যা বললাম। তো নতুন ক্লাসে দেখা হবে, পরের লেকচারে যেটা পরের ক্লাস যেটা আমার আসবে সেখানে দেখা হবে খুব তাহলে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটাই এখন সব থেকে বেশি দরকার। এ সময় যেন ঠান্ডা না লাগে, কারণ যেটুকু তোমার শরীর খারাপ থাকবে সেগুলো তোমার সময়টা সেখানে তোমার নষ্ট হবে। তো শরীর সব থেকে আগে, তারপর এসব পড়াশোনা। তো ভালো থেকো আর ভালো করে
পড়াশোনা করো। টাটা।